அடுத்த வருஷம் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவான்னு நாங்கெல்லாம் எதிர்பார்த்துட்டு இருக்கோம்। আমাদের সবারই ছোটবেলায় স্কুল পালানোর একটা ভয়ঙ্কর স্মৃতি আছে, তাই না? কিন্তু শিবার জন্য স্কুল পরিবর্তন করাটা ছিল এক অগ্নিলীলা। বড়লোকদের স্কুলে গিয়ে একদিকে যেমন সে তার প্রথম ভালোবাসা খুঁজে পায়, তেমনি জাতপাতের বৈষম্যে বারবার তাকে অপমানিত হতে হয়। তবে গল্পের শেষে শিবা যে কাণ্ডটা করে তা কোনো সাধারণ ছাত্রের পক্ষে কোনোভাবেই সম্ভব না, একেবারেই অসম্ভব। নিজের মায়ের চিকিৎসার জন্য শিবা নিজের ভালোবাসাকে কিভাবে বিসর্জন দিল? তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা 2023 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটার নাম রাঙ্গুলি। তো চলুন দেখে নেই রাঙ্গুলি সিনেমার কাহিনী, তাও আবার সম্পূর্ণ বাংলায়। আপনার দোকান, শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের প্রচার, ইসলামিক জালসা, নির্বাচনী স্লোগান, গান সহ সব ধরনের অডিও বিজ্ঞাপন মানে জিঙ্গেল তৈরি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফটাফট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। ডেমো শুনে তারপর আপনার অর্ডারটা করুন। খুব যত্ন সহকারে অল্প খরচে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে নিতে পারবেন। এছাড়াও গজল, ইসলামী সঙ্গীত সহ ভিডিও বিজ্ঞাপন বানাতে পারেন খুব সহজেই। তাই আর দেরি করবেন না, এখনই ঠুস করে একটা কল করে আপনার প্রচার বিজ্ঞাপনটি তৈরি করে নিন। যাই হোক, বিজ্ঞাপন বহুত হয়েছে, এবার মূল গল্পে আসি। গল্পের শুরুতেই মাঠে খেতে থাকা এই ছেলেগুলো পাশের সরকারি স্কুলের স্টুডেন্ট। তাদের মধ্যে একটা ছেলের নাম শিবা, আর তার টিমে থাকা এই ছেলেটা হলো তার বন্ধু, আর বাকি সবাই বলতে গেলে তার শত্রু। আজ শিবাকে তারা খেলায় নিয়েছে, খেলার মধ্যে যে কোনোভাবেই তাকে মারার জন্য। ছোটবেলায় হয় না অনেক সময় যার সাথে সম্পর্ক খারাপ তাকে আমরা খেলার মধ্যে মেরে দিই, ব্যাপারটা অনেকটা এইরকম। এই বলতে বলতে শিবা যখন ব্যাটিংয়ে নামে পরপর দুইবার বল তার মুখে আঘাত করে। তার বন্ধু তাকে খেলা ছেড়ে চলে যেতে বললে শিবা বলে, পরের বলে শিবা সজোরে ব্যাট চালায়, যেটা বলারের মুখ ভেঙে দেয়। প্রতিশোধ নিতে পেরে শিবা আনন্দে লাফাচ্ছিল। এই সুযোগে মাঠে থাকা সবাই তাদের পিছু নেয় উদ্যম কেলাবে বলে। শিবাও তার বন্ধু তাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। মাঝ রাস্তায় তার বোনের সাথে দেখা হলে তার বোন তাকে থামানোর চেষ্টা করে। এরই মধ্যে সেখানে একজন পুলিশ তাদেরকে গ্যাঞ্জাম করতে দেখে সেও তাদের পিছু নেয়। এক পর্যায়ে শিবা তাদের কাছে ধরা পড়ে যায়। তারপর যা হবার তাই, সবাই মিলে তাকে মারতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে পৌঁছায় এবং তাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এদিকে আমরা দেখি শিবার বন্ধু কোনোভাবেই তাদের হাত থেকে বেঁচে যায়, আর এখন সে শিবার বোনকে নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। একসময় তারা জানতে পারে শিবাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, তাই সে তার বাবাকেও এ ব্যাপারে জানায়। তখন তার বাবা মা সবাই পুলিশ স্টেশনে গিয়ে শিবাকে ছাড়িয়ে নিয়ে আসে। যদিও পুলিশ স্টেশনে তাকে খুব একটা মার খেতে হয়নি, মার খেতে হয়েছিল ওই ছেলেগুলোকে যারা তার উপর আক্রমণ করেছিল। সেখান থেকে বাড়িতে ফেরার সময় তার মা তাকে বলে, আজ বাড়িতে আয়, বুঝবি মারামারি করার শাস্তি কতটা। আমাদের ছোটবেলায় কিন্তু এরকমটাই হয়েছে যে কোথাও মার খেয়ে আসার পর মা আমাদের আরও একবার এক চোট মারে, যে কেন মার খেয়ে এসেছি। মায়ের কাছ থেকে এরকম হুমকি শুনলে সবারই ভয়ে প্যান্ট ভিজে যায়, তাই না? তাই শিবা তখন তার বাবাকে বলে, এরপর থেকে আর কখনো এরকম মারামারি করব না, এবারের মতো যেন তার বাবা তাকে বাঁচিয়ে দেয়। তখন তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, চল বাড়িতে গিয়ে দেখা যাক কি হয়। এরপর বাড়িতে গেলে তার মা বলে, বলেছিলাম না একটু কষ্ট করে ছেলেকে প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেই, সব সরকারি স্কুলে পড়াশোনা ঠিক করে হয় না, ছেলে নষ্ট হয়ে যাবে। আসলে শিবার পরিবার খুবই নিম্ন মধ্যবিত্ত, মা বাবা দুজনেই কাজ করে সংসার চালায়। একজন মানুষের বাড়িতে কাজ করে আর বাবা ধোপা। এরপরও তারা চায় তাদের সন্তান ভালো স্কুলে পড়ুক। কিন্তু স্কুল পাল্টানোর কথা শুনে শিবা খুবই রেগে যায়, বলে আমি এই স্কুলেই ঠিক আছি, এখানে আমার সব বন্ধু বান্ধবরা আছে, এখান থেকে আমি কোথাও যাব না। আর এই কথা শুনে তার মা গরম খুন্তি নিয়ে তেড়ে আসে, আর তাকে বাঁচাতে তার বাবা এগিয়ে আসলে খুন্তি তার বাবার গায়ে লেগে যায়। এটা দেখে তার মা খুবই কষ্ট পায়, কারণ সে তো আর কাউকে মারতে আসেনি, তাই না? শুধুমাত্র একটু ভয় দেখাতে চেয়েছিল। কিছুক্ষণ পর বরফ লাগাতে লাগাতে শিবার ব্যাপারে তার মা বলে, এখনই ছেলের মানুষের মতো মানুষ হওয়ার বয়স, আমরা না হয় একটু বেশি কষ্ট করলাম, কিন্তু ও এইভাবে সরকারি স্কুলে আওয়ারাগিরি করলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর এই কথাটা শিবার বাবার বোধগম্য হয়, তাই সে এই ব্যাপারটা নিয়ে শিবার সাথে কথা বলে। কিন্তু শিবা এই স্কুলে তার বন্ধুদের ছেড়ে কোথাও যেতে রাজি না। তখন তার বাবা বলে 1 বছরের জন্য অ্যাডমিশন নিতে, যদি সেখানে তার ভালো না লাগে তাহলে চলে আসতে পারে। আর এই কন্ডিশনে শিবা রাজি হয়ে যায়। এরপর দিন শিবা শেষবারের মতো স্কুলের ক্লাস করতে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছিল এখান থেকে সে অন্য কোথাও যেতে চাচ্ছে না। এই ইউনিফর্ম, এই ক্লাসরুম, যার সাথে প্রতিটা দিন স্কুলের বেঞ্চ শেয়ার করত, সে বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে অন্য কোথাও গিয়ে তার মন বসবে না।
আর এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের ছোটবেলায় বিভিন্ন কারণে স্কুল পরিবর্তন করতে হতো। তো এই ভিডিওটা দেখছেন কে কে এরকম স্কুল পরিবর্তন করেছেন বিভিন্ন কারণে, কমেন্ট করে জানাবেন। একটু পর শিবা টিসি নিয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। ক্লাসমেট সহ সবাই তাকে একটা কথা জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কেন সেই স্কুল এবং তাদেরকে ছেড়ে যাচ্ছে, কিন্তু শিবা তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপর সেখান থেকে শিবার বাবার সাথে প্রাইভেট স্কুলে চলে যায়, যেখানে স্কুলের ফি অনেক বেশি। তাই তার বাবা আগে থেকেই গ্রামের এক লোকের থেকে টাকা ধার করে রেখেছিল। কিন্তু প্রথম দিনেই সেই স্কুলের ছেলেদের সাথে ঝামেলা লেগে যায় শিবার। এর কারণ প্রাইভেট স্কুলের ছেলেপেলেরা সরকারি স্কুলের ছেলেদেরকে দেখতেই পারে না। আর ঠিক তখনই সেখানে কলেজের টিচার আসায় ওরা আর ঝামেলা বাড়ায় না। তবে এরা যে শিবার সাথে এরপরেও ঝামেলা করবে বোঝাই যাচ্ছিল। স্কুল থেকে ফেরার পথে শিবা তার বাবাকে অনেকভাবে বোঝাতে চায় যে এই স্কুলটা আমার জন্য না, এখানে সব বড়লোকের ছেলে মেয়েরা পড়ে। কিন্তু তার বাবা বলে এই স্কুলের ইউনিফর্ম পরলে ওকেও নাকি বড়লোকের ছেলেদের মতোই লাগবে। এরপর দিন শিবা নতুন ইউনিফর্ম পরে নতুন স্কুলে যায় এবং ক্লাসে একটা সিট খালি পেয়ে বসে পড়ে। কিন্তু শিবা জানতো না গতকাল যে ছেলেগুলোর সঙ্গে তার ঝামেলা হয়েছে তারা এই ক্লাসেরই ছাত্র এবং তাদের মধ্যে গৌতম নামের ছেলেটা এই ব্রেঞ্চে বসে। সে এখনও স্কুলে এসে পৌঁছায়নি। তবে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই একসঙ্গে ক্লাসে এসে পৌঁছায় এবং গৌতম দেখে তার সিটে শিবা বসে আছে। আর ক্লাসে ম্যাডাম পড়াচ্ছিল দেখে কিছু বলতে গিয়েও বলে না, পেছনে অন্য সিটে গিয়ে বসে পড়ে আর বিভিন্নভাবে শিবাকে বিরক্ত করতে থাকে। আর এজন্য শিবা বেশ বিরক্ত হয়। অন্যদিকে ক্লাসের একটা মেয়ে শিবার দিকে বারবার ইশারা করছিল, শিবা খেয়ালই করে না। তবে যখন শিবা বিষয়টা খেয়াল করে তখন সে বুঝতে পারে এই মেয়েটার সঙ্গে শিবার আগেও দেখা হয়েছিল। সেদিন ওই ছেলেগুলোর কাছ থেকে বাঁচার জন্য শিবা আর তার বন্ধু দৌড়ে পালাচ্ছিল, আর তখনই ওই মেয়েটার সঙ্গে শিবার ধাক্কা লেগেছিল। আর আমরা বুঝতে পারি শুধুমাত্র এই ছেলেগুলোর জন্যই শিবার এই স্কুলটায় সমস্যা ছিল না। এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল, সব প্রশ্নের উত্তর ইংলিশে দিতে হয় এখানে। আর ঠিক করে ইংলিশ বলতে না পারার কারণে সবাই তাকে নিয়ে মজা করে। সেখান থেকে প্রথম দিনের মতো ক্লাস শেষ করে শিবা সোজা তার বাবার কাছে চলে যায়, যেখানে তার বাবা ও বোন কাজ করছিল। শিবা সেখানে গিয়ে কান্না শুরু করে দেয় যে সে আর ওই স্কুলে যাবে না। তখন তার বাবা তার বোনকে টেনে এনে বলেন, দেখ তোর জন্য মেয়েটা আমাদের সাথে কাজ করছে, যেন তুই ঠিক মতো পড়তে পারিস, ভালো স্কুলে ভালো ভবিষ্যৎ যেন তোর হয়। আর তুই এখন বায়না ধরে বসে আছিস, স্কুলে যাবি না। তোকে ওই স্কুলে ভর্তি করানোর জন্য তোর মায়ের গহনাগুলো বন্ধক রেখে টাকা নিয়ে এসেছি, তোর মাকে কি উত্তর দেবো আমি? এইসব কথা শুনে শিবা একদমই চুপ হয়ে যায়, কারণ তার জন্য পরিবারের সবাই খুবই কষ্ট করছে। এরপর দিন স্কুলে হিন্দি ক্লাস থাকায় শিবা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারছিল। আর এটা দেখে গৌতম তার বন্ধুদের যেন ফেটে যাচ্ছিল। এরপর আবার পার্বতী শিবার দিকে বারবার তাকাচ্ছে, এটা দেখে গৌতমের মাথায় রক্ত উঠে যায়, কারণ সে পার্বতীকে পছন্দ করে। আর সেদিন টিফিন পিরিয়ডে গৌতম আর তার বন্ধুরা মিলে শিবাকে হুমকি দেয়। পার্বতীর দিকে তাকানো তো দূরের কথা, যদি পার্বতীর নামও মুখে আনে তাহলে এই স্কুলে আর তার পড়াশোনা করা হবে না। তখন শিবা বলে, ভালোই হয়েছে নামটা জানা হয়ে গেল, এখন থেকে তো আমি সারাদিন পার্বতী পার্বতী বলেই ডাকবো। এই বলে চলে যেতে থাকলে গৌতম পেছন থেকে একটা লাথি মেরে দেয়। এবার শিবাও চুপ করে বসে থাকে না, সেও গৌতমকে ধাক্কা মেরে দেয়। এরপর যা হবার তাই, ধাওয়া পাল্টা ধাওয়া। স্কুলের মধ্যে শিবা পালিয়ে আর যাবেই বা কোথায়? শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে আটকে যায়। সেখানে গৌতম ও তার বন্ধুরা মিলে শিবাকে ব্যাপকভাবে মারধর করে। আর এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে পার্বতীর জন্য গৌতম শিবাকে মেরেছে। তখন পার্বতীর ফ্রেন্ড তাকে এই ঘটনার কথা জানালে পার্বতী কোনো রিয়্যাক্টই করে না। তাকে দেখে মনে হয় এসব কিছুতে তার কোনো যাই আসে না। কিন্তু ক্লাসে গিয়ে যখন দেখে শিবার শার্টটার কোনো কিছুই ঠিক নেই, তখন সে তাকে ডেকে এগুলো ঠিক করতে বলে। পার্বতী নিজ থেকে তার সাথে কথা বলেছে দেখে সে কিছুটা খুশি হয়, কারণ মনে মনে সে পার্বতীকে পছন্দ করে ফেলেছে। আবার এদিকে দেখা যায় ক্লাস শেষে গৌতম শিবার বিরুদ্ধে স্কুলে কমপ্লেন করে যে শিবা তাদের উপর হামলা করেছে। আর টিচার শিবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মনে করে সব দোষ শিবার। বৈষম্যের কোন ধারা এটা? বাস্তবতা হলো সমাজে একটা কথা আছে না যে সরকারি স্কুলের স্টুডেন্টরা সারাদিন মারামারি করে, তাই সেখানে শিবাকে শুধুই কথা শুনতে হয়। সেখান থেকে ফিরে শিবা মন খারাপ করে ছাদে বসে থাকে। কী বা বলবে সে? আজ স্কুল থেকে নিচু জাতের দেখে কথা শুনতে হয়েছে। শিবা সেখানে কিছুই বলতে পারে না। পরদিন শিবার বাবা একটা হোটেলে যায়, যেখানে তার সাথে হোটেলের কন্ট্যাক্ট হবে। হোটেলে সব কাপড় ধোয়ার জন্য এখন থেকে তার কাছেই যাবে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে এই কন্ট্যাক্ট নিতে হলে তাকে 1.5 লাখ টাকা কমিশন দিতে হবে। তাই শিবার বাবা আগে যার কাছ থেকে ঋণ নিয়েছিল তার কাছে যায় আবারও টাকা ধার নেওয়ার জন্য। এমনিতেই কেউ কাউকে এতগুলো টাকা লোন দেয় না, কিন্তু তার সাথে সেই লোকটার ভালো সম্পর্ক থাকার কারণে লোকটা আবার লোন দিয়ে দেয়। তাই শিবার বাবা সেই কন্ট্রাক্টটা নিয়ে নেয়। এরপর তাদের দিনগুলো খুব ভালোভাবে যেতে থাকে, কিন্তু শিবার লেখাপড়ায় খুব একটা উন্নতি হয় না। প্রি এক্সামে শুধুমাত্র হিন্দি বিষয় বাদ দিয়ে সবগুলো বিষয়ে ফেল করে শিবা। এর কারণে সব টিচাররা শিবাকে অনেক কথা শোনাতে থাকে, কারণ পরীক্ষার খাতায় উত্তর না লিখে
প্রশ্ন লিখে দিয়েছে সব, তবে হিন্দিতে শিবা ফুল মার্ক পেয়ে যায়। আসলে শিবার আগের স্কুলে সব সাবজেক্টই হিন্দিতে পড়তো, তাই শিবা সব ভালোভাবে বুঝতে পারতো, কিন্তু এই স্কুলে সব কিছু ইংলিশে পড়ানোর কারণে শিবা কোনো কিছুই ভালো মতো বুঝতে পারে না। অন্যদিকে শিবার মা যখন জানতে পারে শিবার বাবা আরও অনেক টাকা লোন করেছে, তখন সে ভয় পেয়ে যায়। এত টাকা যদি তারা ফেরত দিতে না পারে, তবে শিবার বাবা তাকে অনেক সাহস দিয়ে বলে যে কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না। সেদিন শিবা স্কুলের বারান্দায় তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। তখন তার বন্ধু বলে, পার্বতী মনে হয় তোকে পছন্দ করে রে, আমি দেখেছি, ও তোকে দেখলে একভাবে শুধু তোর দিকেই তাকিয়ে থাকে। তখন শিবা তার বন্ধুর কথাগুলো উড়িয়ে দেয়। কিন্তু শিবা পার্বতীকে পছন্দ করে ঠিকই, তবে পার্বতীও যে তাকে পছন্দ করে এটা মানতে নারাজ। শিবার এই কথাগুলোর মধ্যেই পার্বতী যখন এই দিক দিয়েই যাচ্ছিল, তখন শিবা দেখে পার্বতী তার দিকেই তাকিয়ে আছে। আর এটা দেখে শিবার বন্ধু বলে, আরে আরে পার্বতী তোকে ইশারা ইঙ্গিতে অন্য কিছু বোঝাতে চাইছে। তো তখন শিবাও মনে মনে ভাবে হয়তো পার্বতীও তাকে পছন্দ করে। তাই পরদিন শিবা আর তার বন্ধু পার্বতীকে দেখার জন্য তাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। পার্বতী তখন তার বাবার সাথে কোথাও যাচ্ছিল। তখন শিবা যেমন পার্বতীর দিকে তাকিয়ে থাকে, তেমনি পার্বতীও শিবার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কিন্তু 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 এত কিছুর মধ্যে গৌতম আর তার বন্ধুরা যে শিবার পেছনে এসে দাঁড়ায়, এটা শিবা খেয়ালই করে না। অন্যদিকে গৌতমের বুঝতে দেরি হয় না শিবা এখানে কেন দাঁড়িয়ে আছে। তাই গৌতম তার বন্ধুদের নিয়ে সাইকেলে করে শিবাকে ধাওয়া করে। শিবা তাদের হাত থেকে বাঁচার জন্য দ্রুত সাইকেল চালিয়ে তাদের স্কুল মাঠের দিকে নিয়ে যায়। সেখানে ওই ছেলেগুলো শিবার সেই বন্ধুকে একা পেয়ে মারছিল। দূর থেকে শিবাকে ছুটে আসতে দেখে তার সেই বন্ধু বলে ওঠে, ওই দেখ শিবা তোদেরকে মারার জন্য পোলাপান নিয়ে আসছে। এই কথা শুনে সবাই গৌতম ও তার বন্ধুদের হামলা করতে যায়, এই ভেবে যে এরা হয়তো শিবার বন্ধু, তাদেরকে মারার জন্য এখানে এসেছে। দূর থেকে গৌতম ও তার বন্ধুদের মার খেতে দেখে শিবা বেশ খুশি হয়, কিন্তু তার সেই বন্ধু বুঝতে পারে না শিবা কেন খুশি হচ্ছে। তখন শিবা তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরদিন স্কুলে শিবা বাস্কেটবল খেলছিল। তখন পার্বতী এসে তাকে বলে, সবাই বলাবলি করছে তুমি নাকি আমার জন্য গৌতমকে মেরেছ, খারাপ লাগছে গৌতমের জন্য। এই কথা বলে পার্বতী চলে যায়। আর আজকে পার্বতীর কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল পার্বতী শিবার উপর ইমপ্রেস। এরপর দেখা যায় গৌতম যেহেতু পার্বতীর জন্য শিবার কাছে মার খেয়েছে, তাই পার্বতী গৌতমের এক্সট্রা সেবা করছে। বোঝেন এই ব্যাপারটা? পার্বতী আসলে শিবাকে জেলাস করানোর জন্য এইসব কিছু করছে, কিন্তু গৌতম মনে করেছে পার্বতী মনে হয় তাকে পছন্দ করে। আর এভাবেই তাদের দিন যেতে থাকে। গৌতম আর পার্বতীকে একসাথে সময় কাটাতে দেখে ব্যাপারটা একেবারেই নিতে পারছিল না শিবা। একদিকে রাগ, অন্যদিকে মনের কষ্ট, কিন্তু শিবার এখানে কিছুই করার নেই। অন্যদিকে পার্বতী শিবাকে এই অবস্থায় দেখে খুব মজা নিচ্ছিল। আচ্ছা বলেন তো, মেয়েরা এই রকম করে কি মজা পায়? জায়গা বাদ দেন। এদিকে শিবার বাবা যে হোটেলে টাকা লোন করে কন্ট্রাক্ট নিয়েছিল, সেই হোটেল আজ সিলগালা করে দিয়েছে পুলিশ। এই হোটেলের বেশ কয়েকটা রুমে নাকি নারী নিয়ে অবৈধ কাজ কারবার করানো হতো। আজ পুলিশের আচমকা রেড দেওয়াতে সব কিছু ধরা পড়ে যায়। হোটেল বন্ধ হয়ে যাওয়া মানে শিবার বাবার কন্ট্রাক্টও বন্ধ, আর যে 1.5 লাখ টাকা কমিশন দিয়েছিল সেটাও পানিতে। বেচারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সব কিছু শুরুর আগেই শেষ। এখন সে কীভাবে এই ঋণ পরিশোধ করবে? এমনিতেও শিবার স্কুলের ফি বাবদ তাকে অনেকগুলো টাকা দিতে হবে। কন্ট্রাক্টের টাকা সব মার খেয়েছে শুনে পাওনাদার তার সঙ্গে দেখা করতে আসে আর তার সাথে খারাপ ব্যবহার করে, যেটা শিবা দূর থেকে দেখে খুবই কষ্ট পায়। এই ভেবে যে তার জন্যই সবাই কষ্ট করছে। সেদিন স্কুলে যাওয়ার সময় তার বাবা তাকে বোঝায় সে যেন এসব ব্যাপার নিয়ে চিন্তা না করে, কষ্ট না পায়। তারা সবাই কষ্ট করছে যেন সে ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে পারে। তারপর এইসব কথা শুনে শিবা তার পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে ওঠে। আর এদিকে সেদিন ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পর গৌতম পার্বতীকে প্রপোজ করে বসে, কিন্তু পার্বতী তাকে সোজা না করে দেয়, কারণ সে গৌতমকে একজন বন্ধু মনে করে, এর চেয়ে বেশি কিছুই না। গৌতম তাকে কিছুটা ফোর্স করতে চাইলে পার্বতী রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে যায়। গৌতম মনে করে পার্বতী শিবার জন্যই তাকে রিজেক্ট করেছে। তাই গৌতম শিবার উপর ক্ষেপে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াশরুমের দেওয়ালের মধ্যে আই লাভ ইউ পার্বতী আর নিচে শিবার নাম লিখে দিয়ে যায়। পরদিন সবাই যখন স্কুলের ওয়াশরুমে যায়, তখন লেখাটার কথা সারা স্কুলে ছড়িয়ে পড়ে, যেটা শুনে শিবা সেখানে দৌড়ে আসে, কারণ সে তো এরকম কিছুই লেখেনি। কিছুক্ষণ পর সেখানে পার্বতী এলে শিবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা লেখেনি, অন্য কেউ হয়তো তাকে ফাঁসানোর জন্য এটা করেছে। কিন্তু পার্বতী তার কোনো কথা না, সেখানে সবার সামনে তার গালে কষিয়ে একটা চর মেরে দেয় আর বলে, যদি আমাকে পছন্দই করো, কিছু বলতে চাও, তাহলে আমাকে একা বলতে। এভাবে ওয়াশরুমের দেওয়ালে লিখে আমার মজা ওড়ানোর কী কারণ ছিল? এই বলে পার্বতী সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। তারপর গৌতম আর তার বন্ধুরা শিবাকে আবারও উত্তম মাধ্যম দেওয়া শুরু করে। ব্যাপারটা অনেক দূর চলে যায়। ছোট্ট এই বিষয়টা অনেক বড় হয়ে যায়। স্কুলে সব গার্ডিয়ানদের কল করা হয়। শিবার বাবাকে সব শিক্ষক ও প্রিন্সিপালের কাছে বেশ খারাপ কথা শুনতে হয়। শেষমেশ প্রিন্সিপাল শিবাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন শিবার বাবা প্রিন্সিপালকে অনুরোধ করে যেন শিবাকে টিসি না দেয়। এমনকি সেখানে সবার সামনেই শিবাকে ইচ্ছামতো মারতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না।
প্রিন্সিপাল তার সিদ্ধান্তে অটল থাকে। প্রিন্সিপাল সেখান থেকে উঠে চলে যেতে থাকলে শিবা তার পায়ে পড়ে যায় আর ক্ষমা চেয়ে বলে এরপর থেকে এরকম ভুল আর কখনোই হবে না। এসব দেখে তখন প্রিন্সিপাল তাকে ক্ষমা করে দেয় আর শেষবারের মতো একটা সুযোগ দেয়। কিন্তু শিবাকে প্রিন্সিপালের পায়ে পড়তে দেখে তার বাবা সঙ্গে সঙ্গে অফিস রুম থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারটা তাকে অনেক কষ্ট দেয়। বাড়ি ফিরেও তিনি একই আর্তনাদ করে যে আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করাই যেন তোকে কোথাও ছোট হতে না হয়, আর সেখানে আজ তুই আমার সামনে প্রিন্সিপালের পা ধরেছিস, তাও আবার বিনা দোষে। এই ভেবে শিবার বাবা খুবই কষ্ট পায়। পরদিন স্কুলে গেলে শিবা দেখতে পায় পার্বতী স্কুলে আসেনি। স্কুলের প্রতিটা মুহূর্ত শিবা একা কাটায়, তার যেন কোথাও ভালো লাগছিল না। এর একদিন পর যদিও পার্বতী স্কুলে আসে, কিন্তু সবসময় শিবার থেকে আড়াল করে রাখে নিজেকে। শিবা ক্যান্টিনে থাকলে সে ক্যান্টিনে যায় না, ক্লাসের মধ্যে একে অপরের দিকে তাকায় না। আগে যেখানে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, আজ দেখে মনে হচ্ছে তার সিটে ফোটাটাও নাই। ক্লাসে বসে শিবা তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেদিন পার্বতী আমাকে না করে দিতে পারতো যে আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু ও এটা না বলে বলেছে আমাকে পার্সোনালি একা বলতে, এর মানে কি হতে পারে? আসলে পার্বতী তাকে পছন্দ করতো, কিন্তু এভাবে প্রকাশ্যে ওয়াশরুমের দেওয়ালে তার জন্য এইসব লেখা দেখে সে খুবই কষ্ট পায়। এই জন্যই পার্বতী শিবার সাথে রাগ করে আছে। এইভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। তাদের মধ্যে থাকা সম্পর্কের ইকুয়েশন আগের মতোই রয়ে যায়। একদিন শিবা নিজ থেকে পার্বতীর সাথে কথা বলতে চায়, কিন্তু পার্বতী প্রিন্সিপালকে বলে দেবে এরকম ভয় দেখিয়ে তাকে ইগনোর করে। আর শিবাকে পার্বতীর সাথে কথা বলতে দেখলে গৌতম ও তার বন্ধুরা মিলে শিবাকে মারধর করে। এদিকে শিবার বাবা ধীরে ধীরে টাকা জমিয়ে তার ঋণগুলো পরিশোধ করে দিচ্ছিল। সেদিন গৌতম তার বার্থডে পার্টিতে পার্বতীকে ইনভাইট করে, যেখানে পার্বতীও তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে। পার্বতী এসেছে দেখে গৌতম খুবই খুশি হয়। কেক পর্ব শেষ করার পর যখন গৌতম তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখন তার পাশে থাকা এক বন্ধু বলে ওঠে, এটাই সময়। সেদিন ক্লাসরুম হওয়াতে হয়তো পার্বতী এমনটা করেছিল, আজকে আরেকটা সুযোগ নিয়ে নে। বন্ধুদের কথা গৌতম পার্বতীকে এক করে নিয়ে যায় আর আবারও প্রপোজ করে বসে, কিন্তু এবারও কেন জানি পার্বতী সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এরপর দিন যখন স্কুলে গৌতমের বন্ধুরা পার্বতীর ব্যাপারে কথা বলছিল, তখন কথায় কথায় এই সত্যটা বেরিয়ে আসে যে সেদিন দেওয়ালে লেখা শিবা নয়, গৌতম লিখেছিল। আর যে কথাটা জানতে পেরে পার্বতীর ফ্রেন্ড দৌড়ে গিয়ে পার্বতীকে সেটা জানায়। আর এই খবরটা যখন শিবা জানতে পারে, যে কাজটার জন্য তাকে এত কথা শুনতে হয়েছিল, সবার সামনে এতটা অসম্মানিত হতে হয়েছিল, সেটা গৌতম করেছে, এটা জানার পর সে আর নিজেকে আটকে রাখতে পারে না। এতদিন যেখানে গৌতম শিবাকে মারার জন্য তার পিছু নিত, আজ ঠিক তার উল্টোটা হয়। আজকে গৌতম পালিয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হতেই যাবে, ঠিক সেই সময় তাদের হিন্দির টিচার চলে আসে এবং মারামারি হওয়ার আগেই তা বন্ধ করে দেয়। শিবার গৌতমের উপর কোনো রাগ নেই, রাগ হলো এই স্কুলের টিচারদের উপর। একই স্কুল ড্রেস পরা দুইজন, একজন উচ্চ জাতের তো আরেকজন নিচু জাতের, তাই বলে নিচু জাতের ছেলের কোনো ওপিনিয়ন না শুনে তার উপর সমস্ত দায় চাপিয়ে দিয়ে শাস্তি দেওয়া হবে কেন? হিন্দি স্যার শুরু থেকেই শিবার কষ্টটা বুঝতো, তাই আজ তাকে তিনি কোনো সান্ত্বনা না দিয়ে সোজা নিজের বুকে জড়িয়ে নেয়। সেদিনের পর স্যার তাকে বোঝায়, সবাই উঁচু ঘরের হয় না, তাই বলি কি আমরা তাদের সাথে মারামারি করব? তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠিয়েছে ভালো করে পড়াশোনা করার জন্য, তোমার এখন ঠিক করে পড়াশোনা করার দরকার, মনোযোগ দেওয়া দরকার। স্যারের এইসব কথা শুনে শিবা পড়াশোনায় ব্যাপক মনোযোগ দেয়। আর তার বাবা যে লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সে তার পরিচিত একটা 5 স্টার হোটেলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়, যেন তার টাকাটা পরিশোধ করতে সমস্যা না হয়। এদিকে পার্বতী তার নিজের ভুল বুঝতে পেরে শিবার কাছে ক্ষমা চায়, কিন্তু শিবা মাফ করে তো দূরের কথা, পার্বতীকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু পার্বতী হাল ছাড়ে না, সবসময় শিবার কাছে ক্ষমা চাইতেই থাকে, কিন্তু শিবা তাকে পাত্তাই দেয় না, এক প্রকার ইগনোর করে চলে। আর এভাবেই শিবার পিছু ছুটতে ছুটতে কখন যে পার্বতী শিবাকে পছন্দ করে ভালোবেসে ফেলে, সেটা পার্বতী বুঝতেই পারে না। শয়নে স্বপনে সব জায়গায় পার্বতী শিবাকেই দেখে, কিন্তু শিবা পার্বতীর দিকে ঘুরেও তাকায় না। পুরোটা সময় নিজের পড়াশোনার পেছনে খরচ করে। দিনে দিনে শিবার রেজাল্ট ভালো হতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে তাদের অ্যানুয়াল প্রোগ্রামের দিন ঘনিয়ে আসে, যেখানে হিন্দি স্যার শিবাকে সেই প্রোগ্রামের একটা প্রতিযোগিতায় পারফর্ম করতে বলে। কিন্তু শিবা আঁকা আঁকি গান কোনো কিছু ভালো পারে না, তাই স্যারকে মানা করে দেয়। কিন্তু স্যারের জোরাজুরির কারণে সে অ্যাটেন্ড করবে বলে জানিয়ে দেয়। শিবা সেদিন বাড়িতে গিয়ে দেখে তার বাবা এখনও বাসায় আসেনি। নতুন হোটেলের কন্ট্যাক্ট নেওয়ার কারণে তাকে এখন রাতভর কাজ করতে হয়। আর তার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে করতে নিজের শরীরের যত্ন নেওয়াটাই বন্ধ করে দিয়েছে। দিনে দিনে তার পায়ের সমস্যা দেখা দেয়। তার চিকিৎসা করার অর্থ সময় কিছুই পাচ্ছে না। এর মধ্যে ঘরে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু শিবা এর কিছুই জানে না। তাই শিবা ভেতর ভেতর বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এই ভেবে যে তার বাবা মা তার জন্য নিজেদের জীবনটাই স্যাক্রিফাইস করে দিচ্ছে। আর এই মানসিক পীড়ার কারণে শিবা ঠিক করে নিজের পরীক্ষাটা পর্যন্ত দিতে পারছিল না। রোজ পরীক্ষার হলে কলম বন্ধ করে বসে থাকে, আর সময় শেষ হওয়ার অনেক আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে আসে। একরকম ডিপ্রেশনে চলে যায় শিবা। এরই মধ্যে তাদের বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায়।
আর কয়েকদিন বাকি তাদের অ্যানুয়াল প্রোগ্রামের। নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করার জন্য শিবা গৌতমের কাছে গিয়ে বলে, তুমি খুব ভালো গান করো, অ্যানুয়াল প্রোগ্রামে গান করলে তুমি অবশ্যই ভালো করবে। প্রথমে গৌতম শিবার কথা উড়িয়ে দেয়। পরবর্তীতে শিবার অনুরোধে সেই অনুষ্ঠানে পারফর্ম করে। আর পার্বতী শিবাকে এতটাই ভালোবেসে ফেলে যে স্টেজে গৌতমের জায়গায় পার্বতী শিবাকেই কল্পনা করতে থাকে। কিন্তু শিবা তবুও পার্বতীর সাথে কথা বলে না, উল্টো সবসময় নিজেকে দূরে রাখে। এরই মধ্যে যখন গৌতমকে গান গাওয়ার জন্য বিজয়ী ঘোষণা করা হয়, তখন গৌতম শিবার কাছে এসে ধন্যবাদ জানায়, কারণ শিবা না বললে হয়তো কখনো গৌতমের গান গাওয়াই হতো না। গৌতম যখন শিবাকে ধন্যবাদ দেয়, তখন শিবা বলে, আমি কখনোই চাইনি তুমি ভালো গান গাও, আমি চাইছিলাম তুমি গাইতে গিয়ে থেমে যাও আর সবার সামনে লজ্জা পাও। এসব কথা বলতে বলতে দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। মারামারি আরও খারাপ হতে শুরু করলে স্যাররা এসে দুজনকেই থামানোর চেষ্টা করে, তবে শিবা রাগের মাথায় স্যারকেই ধাক্কা মেরে দেয়। এরপর শিবা সেখান থেকে চলে যায় আর একটা ক্লাসরুমে একা গিয়ে বসে থাকে। তখন পার্বতী আর শিবার সেই বন্ধু সেখানে এসে শিবাকে বোঝানোর চেষ্টা করলে শিবা পার্বতীও তার বন্ধুর সঙ্গেও খারাপ ব্যবহার করে আর তার বন্ধুর কলার চেপে ধরে মারতে থাকে। শিবার এই আচরণে পার্বতী খুব কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শিবা আর তার বাবাকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠানো হয়। তখন প্রিন্সিপাল ম্যাম শিবার বাবাকে অনেক কথা শোনায়, তবে এবার শিবার বাবা আর অনুরোধ না করে সোজা বলে শিবাকে টিসি দিয়ে দিতে। টিসি নেওয়ার কথা শুনে প্রিন্সিপাল সহ সব স্যার ম্যাডামরা শকড হয়ে যায়। মানে টিসির কথা শুনলে সব গার্ডিয়ান অনুরোধের পর অনুরোধ করে, সেখানে শিবার বাবা শিবাকে টিসি দিয়ে বের করে দেওয়ার অনুরোধ করে। শিবার টিসির জন্য তার বাবা মোটেও কষ্ট পায় না, বরং সে বুঝতে পারে যে তার ছেলে শিবা এই প্রাইভেট স্কুলে ফিট না, মানে ঠিক নেই। এই যেমন ধরুন নীল জলের মাছকে কুয়োর জলে ফেলে দিলে যা হয় আর কি। বাড়িতে ফেরার সময় শিবার বাবা শিবাকে বলে সে আবার পুরনো স্কুলে যেতে পারবে, যেটা শুনে শিবা অনেক 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 খুশি হয়। সে আবারও পুরনো স্কুলের পুরনো বন্ধুদের সাথে খেলতে পারবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। শিবা এখন তার পুরনো স্কুলে যাচ্ছে, বন্ধুদের সাথে মাঠে একসাথে খেলাধুলা করছে। আসলে পড়াশোনা নিজের কাছে, পড়ার ইচ্ছা থাকলে প্রাইভেট স্কুল লাগে না, সরকারি স্কুলেও পড়া যায়। আর গল্পের শেষে আমরা দেখি সেদিন শিবা ইচ্ছা করে গৌতমকে মেরেছিল, যাতে প্রিন্সিপাল দেখে এবং তাকে স্কুল থেকে বের করে দেয়, কারণ তার এই স্কুল ফির কারণে তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। স্কুল থেকে বের করে দিলে এই টাকাগুলো দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে। আর পার্বতীর জীবনে প্রথম ভালোবাসা ছিল শিবা ঠিক একই। ছোটবেলার প্রেম যতটা পবিত্র হয় ততটাই অপূর্ণই রয়ে যায়। এই প্রেমটাও হয়তো অপূর্ণই রয়ে যাবে। আর এর মধ্যেই গল্পটা শেষ হয়ে যায়। তো কি শিখতে পারলেন এই গল্পটা থেকে? জানি বলবেন হ্যাঁ কিছুটা পেরেছি। যাক, তাও কিছুটা পেরেছেন। আমি তো মুভির গল্পটা লেখার সময় ব্যাপক প্যারার মধ্যে লিখতে হয়েছে, খুব খাটতে হয়েছে। যাই হোক, অবশ্যই কি শিখতে পারলেন 2 লাইন লিখে যান। আর এই যে বাম পাশে দেখছেন আরেকটা চ্যানেল ভেসে উঠেছে, কোরিয়ান মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দিচ্ছি, একবার ঘুরে আসতে পারেন। সব শেষে টুস করে একটা লাইক দিয়ে তারপর কেটে পড়তে পারেন। পরের ভিডিওটা আরও জোশ হতে যাচ্ছে, আগামী শনিবার পাবেন। আজকে জায়গা, ভালো থাকেন।